যে কয়েকদিন আগে দেখলাম যে গোয়াইনঘাট, সিলেটের গোয়াইনঘাট একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে আপনার এই মোল্লাদেরকে নিয়ে বা হেফাজতের কর্মীদেরকে নিয়ে এরকমভাবে মিছিল দেওয়া হয়েছে যে একটা একটা মোল্লা ধরে ধরে জবাই করবা, আরো অনেক রকমের কথাবার্তা হয়েছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন, আমাদেরকে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। আসলে গত কয়েকদিন আগে আমাদের এই বৃহত্তর জনতার সুপরিচিত একটি এলাকা গোয়েনঘাটে কিছু কুচক্রী মহল এই শব্দ দিয়ে স্লোগান দিয়েছিল। ওরা কারা আসলে, হয়তো বা এমনও হতে পারে সরকারকে এই প্রশ্নবিদ্ধ করার জন্য বা সরকারের বদনাম করার জন্য তৃতীয় কোনো পক্ষ এখানে ঢুকে এমন স্লোগান দিয়ে উলামা একরামকে উত্তেজিত করতে পারে, এটাও হতে পারে। বা হতে পারে এই যে ছাত্রলীগের কিছু পুলেন, সব খারাপ না, ছাত্রলীগের অনেক ভাইদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে যারা আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আবার বিএনপিরও অনেক ভাই আছে আমাদেরকে মহব্বত করে, আমরাও তাদেরকে মহব্বত করি। এটা তো হতে পারে, ঠিক আমরা বলছি না যে আসলে ছাত্রলীগের সবাই খারাপ। হয়তো দু একটা পোলাপাইন যারা সমাজের মধ্যে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা তাদের অসৎ উদ্দেশ্যের কারণে হয়তো এমন একটা স্লোগান দিয়েছে। আমরাও এটা আসলে ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। আসলে খুবই খারাপ লেগেছে বা এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক ব্যাপার, যারা যেখানে হাজার হাজার উলামা একরামের সবসময় বসবাস করে, যেখানে উলামা একরামের অধ্যুষিত এলাকা, এখানে এমন একটা স্লোগান দেওয়াটা অত্যন্ত নিন্দনীয়। যে বা যারাই করুক না করো, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি বা ভবিষ্যতে যেন এরকম কোনো স্লোগান তাদের পক্ষ থেকে দেওয়া না হয়, এটাই আমরা কামনা করছি। আসলে তারা যে বলেছিল মোল্লা কারা, মোল্লা তো ভাই মূল লাইন, যে আপনারা একটা আমাদের পরিভাষা আছে, মূল লাইনও তো আসল লাইন, আমরা তো ঠিক লাইনেই আছি, এই জন্য মোল্লা আমাদেরকে বলা হয়। তো আসলে মোল্লা এটা কোনো গালি না, আমি মনে করি। মোল্লা মাহমুদ সাহেব, আপনারা তো জানেন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, যিনি দারুল উলুম দেওবন্দের একজন সুপরিচিত আলিম ছিলেন, ওনাকেও তো মোল্লা মাহমুদ ডাকা হতো। আসলে এটা এমন বিষয় না, তারা যে আপনার যেভাবে বলেছে বা যে পরিস্থিতিতে এটা করেছে, এটা আসলে খারাপ হয়েছে। আমরা যারা করুক এটা চাই এইভাবে না করে আমাদের সাথে ওলামা ইকরামের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে আমরা উভয় জাহানে যেন সফল হতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের লাইভ এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমরা যেন সবাই একে অপরের সাথে ভালো ব্যবহার আচরণের মাধ্যমে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটাই আমার কামনা। আর আমাদের তো এখন আপনারা জানেন রোজা মাস চলতেছে, মাহে রমজান। এই রমজানের মধ্যে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করি, কোরআন কারীম তিলাওয়াত করি, আল্লাহর কাছে প্রার্থনা করি দেশে যে মহামারী করোনা ভাইরাস, এই সমস্ত থেকে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, জাতির জন্য দোয়া করি, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে যেন একটা শান্তিপূর্ণ দেশ করে দেন, এবং সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে যেন আমাদের বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রাখেন, এই কামনা করি আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দালাল বলেছিল, এরা আসলে চিহ্নিত একটা গ্রুপ, যাদেরকে আমরা আমাদের বাংলাদেশের প্রায় সবাই জানে, চিনে। তাদের নিয়ে আসলে আমি লম্বা কথা বলতে চাচ্ছি না। আসলে ব্যাপারটা হচ্ছে, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বর্ষিয়ান একজন আলিমে দ্বীন, একজন মুরব্বী পর্যায়ের আলিম। তিনি যা করেছেন তা সঠিকই করেছেন। উনি যখন চিন্তা করে দেখলেন যে সরকারকে প্রতিপক্ষ করে আমাদের কোনো কাজ করা সম্ভব না, যেহেতু আমরা এই দেশে একটা সম্প্রদায়, যা আমাদের কাছে এমন কোনো শক্তি বা এমন কোনো সামর্থ্য নেই যেটার কারণে যে আসলে আমরা সরকারের সাথে যুদ্ধ বা বিগ্রহ করতে পারবো, এমন কোনো শক্তি আমাদের কাছে নেই। তাই এই বাংলাদেশের মধ্যে ইসলামের কাজ করতে হলে বা ইসলামের এই সঠিক বার্তাটা জাতির কাছে পৌঁছাইতে হলে এই সরকারকে হাতে রেখেই কাজ করতে হবে। তো এটা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির অনেক দূরদর্শিতা ছিল, তিনি এই পথে হাঁটছেন। যারা ওনাকে দালাল বলেছিল ওরা হয়তো বা না বুঝেই বলেছিল, বা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, গত রাত্রেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে
আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের এক গ্রুপ উলামা একরামের সাক্ষাৎ হয়েছে। তো এটা আসলে খুবই ভালো হয়েছে। এটা যে এই সাক্ষাতের কারণে হয়তোবা আমাদের মধ্যে একটা সম্প্রীতি, একটা বন্ধুত্ব সৃষ্টি হবে, যাতে করে সরকারও উলামা একরামের মধ্যে উপর যেভাবে চড়াও হয়েছে তা থেকে একটু সরে আসবে, উলামা একরামকে সাথে নিয়ে কাজ করবে। আসলে আমি দেখেছি আমাদের বাংলাদেশের সরকার যখন সরকারের কাছে উলামা একরাম কোনো দাবি দাওয়া পেশ করেন এবং বুঝিয়ে বললেই সরকার এটা আমলে নেয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন গত বছর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি সহ সব কিছু বন্ধ থাকা সত্ত্বেও যখন উলামা একরামের একটি প্রতিনিধি দল সরকারের কাছে গিয়ে এই বিষয়টি অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, তখন সরকার আমাদের কওমি মাদ্রাসাসমূহকে খোলা রাখতে বাধ্য হয়েছে বা আমাদেরকে খোলা রাখার অনুমতি দিয়েছে। তাহলে তো সরকারকে আমরা কেন প্রতিপক্ষ করব? আমরা তো চাই যদি সরকারের সাথে আপোষ করে সরকারের যেগুলা ইসলামে সমর্থিত বিষয় হচ্ছে, একটা যদি বোঝা যায় সরকারের পক্ষ থেকে এমন কোনো কাজ হচ্ছে যেটা শরীয়ত সমর্থন করে না, এমন কোনো কাজ যদি সরকার করে থাকে, তাহলে হ্যাঁ আমরা নাও এটার সাথে একমত হলাম। কিন্তু যে কাজগুলা সরকার করে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, এই সমস্ত কাজের সাথে তো আমরা একমত হতে পারি। তো সরকার আসলে আমাদের উলামা একরামকে অনেক মূল্যায়ন করে, কিন্তু আমরা সরকারকে কি জন্য কিছু এই তৃতীয় পক্ষের উস্কানিতে আমরা সরকারকে প্রতিপক্ষ করে রেখেছি। একটা থেকে কওমি অঙ্গন খুব দ্রুতই বেরিয়ে আসতে হবে, নাহলে এটা কওমির জন্য কোনো ভালো লক্ষণ নয়। এটাই আমার কথা। বা এখনও গতকালকের এই বৈঠকে অনেকে এটা সমর্থন করছে না, কেন উলামা একরাম স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবে। আসলে ওরা কারা, ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা চায়, ওরা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী, সবাই ওদেরকে চিনে জানে। ওরা সব সময় চায় যে এই কওমি মাদ্রাসার উলামা একরামকে হাতিয়ার একটা মানে ব্যবহার করে তারা কি করতে চায়, ক্ষমতার সে পার হতে চায়। তো তাদের আসলে মকসদ হলো তারা উদ্দেশ্য হাসিল করবে কওমি উলামা একরামদেরকে নিয়ে। আমরা কিন্তু এই সময় আমাদের কওমি উলামা একরামকে খুব সচেতনতার সাথে বুঝতে হবে যে আমরা যেন কারো কোনো কথায় ব্যবহৃত না হই। এটাই আমার কথা। তুমি কি তা হতে? অসংখ্য ধন্যবাদ হুজুর আপনাকে, যে আপনার মহামূল্যবান অভিব্যক্তি যে আমাদেরকে জানানোর জন্য। তবে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে